হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের শুভকামনা। বন্ধুরা, আজকে আমি নতুন বছরের শুরুতেই 1 তারিখ একটা ভিডিও বানাচ্ছি। কেন বানাচ্ছি, আমি কে, সেগুলো আসছি। ঠিক আছে? আমি একটা সাধারণ বিএসসি গ্র্যাজুয়েট, কারেন্টলি ইকোনমিক্সে মাস্টার্স করছি, আর সাথে আমি ডাব্লিউবিসিএস আর ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি। মেন্স লিখেছি বলতে পারো, ঠিক আছে? তো কিছু অল্প বিস্তর এক্সপিরিয়েন্স করেছি ডিউরিং দিস টেনিওর। এছাড়াও মূলত ভিডিও বানানোর যে কারণ, সেটা হচ্ছে ডেইলি টার্গেট আর অ্যাকাউন্টেবিলিটি আর রিভিশনে থাকা। মেইনলি আমি এই ভিডিওটা বানাচ্ছি কিছুটা আমার কন্টেন্ট ইমপ্রুভ করার জন্য। এছাড়াও যেটা প্রধান এবং মানে ফোরমোস্ট কারণ তোমরা বলতে পারো, এই যে আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষার মাঝামাঝি যে দীর্ঘদিনের গ্যাপ, এই দীর্ঘদিনের গ্যাপের জন্য কি হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি, অধিকাংশই ছেলে মেয়েদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটিটা কমে যাচ্ছে। তোমরা বলতেই পারো আমি এটা কি করে দেখছি। কারণ আমি দীর্ঘ লাস্ট কয়েক বছর বাড়িতে কম্পিটিটিভ এক্সামের জন্য স্টুডেন্ট পড়াচ্ছি। বিভিন্ন রকম স্টুডেন্টের মধ্যে বিভিন্ন রকম কমপ্লেন দেখতে পাচ্ছি। আমি দেখছি যে আমি বাড়ির মধ্যে যদি 10টা 15টা 20টা স্টুডেন্টকে পড়াই, তো তারা যদি এই প্রবলেমটা ফেস করছে, তার মানে এই স্টুডেন্টের বাইরেও আরো অনেক স্টুডেন্টরা যারা ফেস করছে, তো তাদের আমি কি করে হেল্প করতে পারি। যার জন্যই আমার কিছু একটা ইনিশিয়েটিভ বলতে পারো তোমরা, নতুন বছরে নতুন ইনিশিয়েটিভ। তো এই ভিডিওর মাধ্যমে কি কি আসবে, দেখো, আমি চেষ্টা করব রোজ ভিডিও বানাবার। ঠিক আছে, বলতে পারছি না রোজ বানাতে পারবোই কিনা, বাট চেষ্টা করবো রোজ ভিডিও বানাবার। প্রত্যেকদিন আমি যেরকম ভাবে পড়ি, আমি যেরকম টার্গেট দিই, বা যেরকম ভাবে আমি নিজেকে প্রিপেয়ার করেছি লাস্ট কয়েক বছর ধরে মেন্স অ্যাপিয়ার হওয়ার জন্য, অন্যান্য পরীক্ষা দেওয়ার জন্য, তো আমি সেটা তোমার সাথে শেয়ার করতে থাকবো। আর যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত ভাইয়েরা, বোনেরা, দিদিরা, দাদারা আর কি এই এক্সামটা নিয়ে ফোমোর মধ্যে রয়েছে, পিছিয়ে পড়ছে, দিতে চাইছে কিন্তু দিতে পারছে না ডিউ টু অনেক কারণের জন্য, তাদেরকে হেল্প করা। দিস ইজ জাস্ট আ ইনিশিয়েটিভ। আমার ইচ্ছা হলো আমি হেল্প করব, তাই করছি, ব্যাস, নাথিং এলস। তো আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব এখন। কি কি জিনিস নিয়ে, আমি প্রধানত এই 5টা পয়েন্ট তুলে ধরেছি, যেগুলোর মধ্যে স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে দেখতে পাচ্ছি। প্রথম যেটা, সেটা হচ্ছে ডেট। আদৌ কি ডাব্লিউবিসিএস টা মার্চে হচ্ছে না হবে না? যদিও এটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছে, অনেক অনেক রকম ভিডিও বানিয়েছে, কিন্তু না হওয়ার চান্সটাই অনেক বেশি। সেকেন্ড, একটা হিউজ একটা ভাস্ট সিলেবাস, বলে কি ইম্পসিবল টু কমপ্লিট, এটা তো শেষ করা যায়ই না। আর একটা কি, ফ্যাক্ট ডেলি শিডিউল, যেটা বলে নাকি ডিফিকাল্ট টু ফলো। মানে বেসিক্যালি আমি গোটা জিনিসটাকে কিছু ফ্যাক্ট আর কিছু মিথে ভাগ করে নিয়েছি। দেখো, সত্যি বলতে গেলে আমার দীর্ঘ কয়েক বছরের এক্সপিরিয়েন্সে বুঝেছি, দের ইজ এ নো পারফেক্ট শিডিউল। কোনো রকম কোনো পারফেক্ট শিডিউল বলে কিছু হয় না। শিডিউল হয়, ইউ হ্যাভ টু ইম্প্রোভাইজ ইউর শিডিউল ইন ডেলি বেসিস। ঠিক আছে? আর কি, ইজি টু ক্র্যাক। মিথ কি এতে, নট পসিবল বাই সেলফ স্টাডি। তোমাকে কি কোচিং ইনস্টিটিউটে ভর্তিই হবে? তোমাকে কি প্রচুর প্রচুর বই পড়তেই হবে? তোমাকে কি প্রচুর প্রচুর নোটস বানাতেই হবে? ইজ দিস দ্য ম্যান্ডেটারি? করতেই হবে, না করলে কি ডাব্লিউবিসিএস অফিসার হওয়া যায় না? আর একটা কি, আদৌ কি এটা অ্যাচিভেবল? আদৌ কি আমি ডাব্লিউবিসিএস হতে পারবো? আমার বয়স 30, 31, 32, আমার দ্বারা কি ডাব্লিউবিসিএস সম্ভবপর? এটা কি জাস্ট এ ড্রিম? এটা কি এটা শুধুই স্বপ্ন? চলো বন্ধুরা, আমরা এদের উত্তরগুলো দেখে নিই। দেখো, দীর্ঘ কয়েক মাস ধরে কিছু এক্সাম পেন্ডেন্সি রয়েছে, যার জন্য হয়তো আমাদের এই ডাব্লিউবিসিএস পরীক্ষাটা মার্চে হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু আমাদেরকে সময় নষ্ট করলে চলবে না, আমাদেরকে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, আমাদেরকে আমাদের পড়াটা কন্টিনিউ করতে হবে। সিলেবাস, সিলেবাস কি সত্যিই ভাস্ট, নাকি পারা যায় না একদম? পারা যায়, ভাস্ট নয়। সিলেবাস বড় বলতে পারো, কিন্তু পারা যায়। কি করে করা যায়? প্রপার সাবজেক্ট ওয়াইজ প্ল্যান থাকলে, ট্র্যাকার থাকলে, ডেইলি অ্যাচিভেবল টার্গেট থাকলে, আর সব থেকে ইম্পর্টেন্ট টাইমলি সেলফ ইভ্যালুয়েশন থাকলে, তবে তুমি করতে পারবে। সাথে
ডাউট তোমার ক্লিয়ার হলে, একটা জায়গায় আটকে গেলে, যদি যতক্ষণ না এটা তোমার ক্লিয়ার হবে তুমি তার নেক্সট স্টেপে এগোতে পারবে না। একটা ডাউট হবে, ক্লিয়ার হবে, নেক্সট ডাউট, আবার ক্লিয়ার, আবার নেক্সট ডাউট, দিস ইজ দ্য প্রসেস। আমরা 1 সপ্তাহ পড়াশোনা করি, 2 সপ্তাহ পড়াশোনা করি, আমাদের 6টা 7টা 8টা ডাউট জন্মে যায়, তারপরে যাই এর মধ্যে থেকে দুটো সলভ হয়, দুটো সলভ হয় না, আবার মানে ডাউটের পাহাড় হতে থাকে। সেটা ঠিক নয়। আর কি, ডেইলি টার্গেট, স্টাডি আওয়ার্স ট্র্যাকিং, মোস্ট ইম্পর্টেন্ট থিং, ডেইলি জার্নালিং। আমাকে রোজ আমার জিনিসটা লিখতে হবে একটা জায়গায়, যে আমি কি করব ভেবেছি আর কি করতে পেরেছি, তবে না আমি আমার ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবো। আর আমি এখানে কি করব, ফুল টাইম সাপোর্ট দেবো তোমাদেরকে, যতক্ষণ না অবধি তোমরা ডাব্লিউবিসিএস অফিসার হয়ে যাচ্ছ। আমার এন্ড থেকে আমি চেষ্টা করব যতটা পারবো, যেভাবে পারবো তোমাদের পাশে থাকার। এটা কি শুধুই গোল? এটা কি শুধুই ড্রিম? না, এটা শুধু ড্রিম নয়। This is not just a dream, this should be the goal, and goal can be achieved. সুতরাং আমরা গোলকে অ্যাচিভ করতে পারি। তাহলে অ্যাচিভ করব কি করে? অ্যাচিভ করার জন্য কোন কোন ধরনের স্টুডেন্ট আছে, সমস্তটা তোমার সাথে চলো আজকে ডিসকাস। দেখো, আমি যেটা তোমাদেরকে বলছিলাম, যে আমরা আমাদের লক্ষ্যে কি করে পৌঁছাবো, সেটা বোঝার আগে আমরা দেখে নিই যে আমরা কত ধরনের স্টুডেন্টকে দেখতে পাই, মানে স্টুডেন্ট কি কি ধরনের হয়। আমি মূলত 2 3 4 রকম স্টুডেন্টকেই দেখেছি আমার পড়ানোর অভিজ্ঞতাতে। যেখানে একটা স্টুডেন্ট যে একদম নতুন ভর্তি হয়েছে আমার কাছে, যে পুরনো স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। আর কিছু পুরনো স্টুডেন্ট যারা একবার দুবার হয়তো প্রিলিমস মেন্স কোয়ালিফাই করেছে, বা প্রিলিমস কোয়ালিফাই করেছে, বা ইন্টারভিউতে গিয়ে হয়নি, মানে কোয়ালিফাইড স্টুডেন্ট। তাহলে আমি যদি এই 3 ধরনের স্টুডেন্টকে এক ধরনের সলিউশন দিই, তাহলে কি আমার জিনিসটা অ্যাচিভ হবে? মেবি নট। আমি জানি না, হয়তো হবে না। আমার মনে হয় যারা একদম নতুন ধরনের স্টুডেন্ট তাদের একরকম হবে, যারা পুরনো কিন্তু কোয়ালিফাইড নয় তাদের এক ধরনের মেন্টালিটি হবে, আর যারা আগে কোয়ালিফাই করেছে তাদের এক ধরনের মেন্টালিটি হবে। আমি এটাকে 3 ভাগে ভাগ করেছি, একদম বেসিক 3টে ভাগে। যেমন যারা নতুন স্টুডেন্ট তারা প্রথমেই তাদেরকে বেসিক কনসেপ্টে ফোকাস করতে হবে, সাথে রিভিশন। বেসিক কনসেপ্ট একবার, রিভিশন একবার হয়ে যাওয়ার পর তাদের ফোকাস করতে হবে হচ্ছে প্রিভিয়াস ইয়ারে। তারপর তারা এমসিকিউ দেবে, এমসিকিউ দিয়ে আবার রিভিশন করবে, দেন তারপরে মক টেস্ট লাগাবে, তারপর তারা এফএলটি লাগাবে। দেন দে আর অনলি প্রিপেয়ার ফর দিস এক্সাম। যারা পুরনো স্টুডেন্ট রয়েছে, যারা একবার দুবার এক্সামটা দিয়েছে কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, তারাও কি তাহলে আবার বেসিক কনসেপ্ট পড়বে, আবার প্রথম থেকে শুরু করবে? যদি তাদের ডাউট থাকে তাহলে তারা করবে। আর যদি মনে করি যে না, আমার 4টে 6টা সাবজেক্টের মধ্যে 2টো সাবজেক্টে ডাউট আছে, বাকি সাবজেক্ট গুলোতে ডাউট নেই, তাহলে আমার যে সাবজেক্ট গুলোতে ডাউট নেই সেই সাবজেক্ট গুলোর সাথে আমি একটা কম্বাইন্ড অ্যাপ্রোচে যাব। কিভাবে যাব? যেগুলোতে আমার একটু স্ট্রং হোল্ড আছে সেগুলোর আমি এমসিকিউ প্র্যাকটিস করব, যে সাথে তার কনসেপ্ট রিভিশন করব। আর যেগুলোর ডাউট আছে সেইগুলোর আমি একবার করে বেসিক কনসেপ্টে রিভিশন দেবো। কিভাবে করব? সাপোজ আমি একটা এমসিকিউ করলাম, যার 4টে অপশন, আমি ঠিক করলাম বা আমি ভুল করলাম। আমি ঠিক করলেও কেন ঠিক করলাম, কেন ঠিক করার পর কিভাবে করব না করব, আর ভুল করলে কেন ভুল করলাম সেটা আমি দেখে নেব। যার জন্যই আমি এখানে বলেছি এমসিকিউ প্লাস কনসেপ্ট রিভিশন। তারপর প্রিভিয়াস ইয়ার, যে আমি যে এমসিকিউ গুলো দিচ্ছি তার সাথে আমার প্রিভিয়াস ইয়ারের কতটা রিলেটিভিটি আছে, কতটা এক। তারপর এক্সাম প্রিপারেশন, মক টেস্ট। আর যারা প্রি কোয়ালিফাই করেছে কিন্তু মেন্স কোয়ালিফাই করতে পারছে না, বা ইন্টারভিউ অ্যাপিয়ার হয়েছে কিন্তু ইন্টারভিউ অ্যাপিয়ারে গিয়ে কোয়ালিফাই করতে পারছে না, তারা কি করে প্রিপারেশন নেবে? তারা প্রিপারেশন নেবে মেন্স কে ওরিয়েন্টেড হয়ে। মানে আমি মেন্স কোয়ালিফাই করার জন্য যেরকম ভাবে পড়তে হয়, যেরকম ভাবে মার্কস ডিস্ট্রিবিউশন, যতটা ডেপথ আমায় যেতে হয় আমি যাব। আমার প্রিলিমসে যদি এতটা ডেপথ লাগে আমার মেন্সে এতটা ডেপথ লাগবে।
তাহলে আমি আমার শুরুটাই করব এখান থেকে নয়। বোঝাতে পারলাম? এখানে আমি তোমাদের কিভাবে হেল্প করব? আমি তো এই তিনটে ধরনের স্টুডেন্টকে একবার হেল্প করতে পারবো না। আমি যেটা করব, আমি একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ প্রোভাইড করব। যাদের মনে হবে যে আমার সাথে থাকবে, যুক্ত হবে, আমার সাথে ফলো করবে, তারা ফলো করতে পারো। অর এলস যারা আমার আইডিয়াটাকে নিয়ে নিজের মতন করে প্ল্যান বানিয়ে নিজের মতন করে স্টাডি করতে চাইছো, তারা সেটাকেও করতে পারো। দেয়ার ইজ এ নো এনি কাইন্ড অফ এনি বাউন্ডেশন, কোনো রকম কোনো বাধ্যতা কিছু নেই যে আমার সাথে করতেই হবে, না করলে হবে না। আমি একটা জাস্ট আইডিয়া দিচ্ছি, তোমরা সেই আইডিয়াটাকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের মতন প্ল্যানও করতে পারো। যারা একদম নতুন, যারা নতুন শুরু করছো জার্নিটাকে, সদ্য সদ্য গ্রাজুয়েশন করেছো, ভাবছো এই ফিল্ডে আসবে, তাদের জন্য আমি একবার প্রথম থেকে জিনিসটাকে ব্রিফ করে দিচ্ছি। আর যারা পুরনো আছো, যারা অলরেডি জানো, তারা এই পার্টটাকে ফাস্ট ফরওয়ার্ড করতে পারো বা এই পার্টটাকে স্কিপ করে নেক্সট পার্টে চলে যেতে পারো, আমি নিজে টাইমলাইন দিয়ে অ্যাড করে দেবো। যারা নতুন তাদের জন্য আমি একবার বলে দিই আমাদের সিলেবাসটা কি, প্রিতে কি থাকে, মেন্সে কি থাকে, অপশনাল কি করে হয়, ইন্টারভিউ কত নম্বরের থাকে। ঠিক আছে? দেখো, আমাদের মূলত ডাব্লিউবিসিএস গ্রুপ এ, বি, সি, ডি যে পরীক্ষাটা হয়, যে গ্রুপের জন্য পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? প্রথম পার্টে আমরা প্রি দিই, প্রিলিমিনারি এক্সাম দিই, যার মধ্যে আমাদের 25 25 25 করে বিভিন্ন সাবজেক্ট থাকে। টোটাল থাকে হচ্ছে 200। কি কি সাবজেক্ট থাকে? ফার্স্ট অফ অল বলি হচ্ছে ইংলিশ, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ন্যাশনাল ইন্ডিয়ান মুভমেন্ট, পলিটি অ্যান্ড ইকোনমিক্স, জেনারেল ম্যাথস অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং। যারা নতুন শুরু করছো, আশা করছি তাদের এই ব্যাপারগুলো কি কি রকম হয়, কি কি থাকে, একটু হলো আইডিয়া আছে। না থাকলে আমাকে নিচে কমেন্টে জানিও, আমি আমার পরের ভিডিওতে সেটাকে অ্যাড করে দেব। তারপরে মেন্স, মেন্সে কি কি থাকে? মেন্সে ল্যাঙ্গুয়েজ পেপার থাকে, জেনারেল ইংলিশ থাকে। এই ল্যাঙ্গুয়েজ পেপারে তোমরা তোমাদের মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো, যে যে ভাষাটাকে নিয়ে স্বাচ্ছন্দ্য মনে করছো সেটাকে নিয়ে সিলেক্ট করতে পারো। তারপরে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান ইকোনমি, ম্যাথস অ্যান্ড রিজনিং। প্রত্যেকটা পেপার এমসিকিউ মোডে এখনো হচ্ছে। সিলেবাস চেঞ্জ হতে পারে, হবে, বিস্তর আমরা দেখছি দীর্ঘদিন ধরে একটা কন্ট্রোভার্সি চলছে। কিছু অ্যানাউন্সমেন্ট আসছে, কিছু অ্যানাউন্সমেন্ট আসছে না, তো আমরা ওই পার্টে এখন যাচ্ছি না। আনটিল অর আনলেস আমাদের কাছে পুরো পাকাপোক্ত নোটিফিকেশন আসছে যে চেঞ্জ হচ্ছে না, হবে, হবে না। এটা নিয়ে বিভিন্ন দ্বিমত আছে, এখন অনেকে অনেক মতামত দেবে যে না চেঞ্জ হয়ে যাবে, না বলেছে চেঞ্জ হবে না। কখন কি হবে আমাদের কোনো জানা নেই, তাই আমরা এখন ওটা নিয়ে আলোচনাতে গিয়ে সময় নষ্ট করব না। এখনো অবধি 2025-এ যারা এক্সাম দেবে তাদের জন্য এমসিকিউ মোড হচ্ছে, আমরা সেটাকে মাথায় রেখে এগোবো। 200 200 200 200 করে এমসিকিউ পেপার হচ্ছে। যারা এ বি দিচ্ছ, তাদের জন্য একটা অপশনাল পেপার থাকে। ডিটেল সিলেবাস আমি পরে আলোচনা করব, কটা পেপার আছে, কি আছে না আছে, জেনে রাখো একটা অপশনাল পেপার নিতে হয় গ্রুপ এ আর বি এর জন্য। আর সিডির জন্য কোনো অপশনাল পেপার লাগে না। তাহলে গ্রুপ এ আর জন্য এখনো অবধি আমাদের টোটাল কত নম্বরের পরীক্ষা হচ্ছে? 1600। আর সিডির জন্য 1200। ঠিক আছে? এরপরে আসতে হচ্ছে ইন্টারভিউ রাউন্ড। যারা এটা কোয়ালিফাই করবে তারা ইন্টারভিউতে যাবে। ইন্টারভিউতে গিয়ে গ্রুপ এ বি তে 200, সি তে 150, ডি তে হচ্ছে 100। তাহলে টোটাল যে স্কোর থাকছে আমাদের, গ্রুপ এ আর বি এর জন্য 1800, গ্রুপ সির জন্য 1300, গ্রুপ সির জন্য 1350, গ্রুপ ডির জন্য 1300। এই হচ্ছে আমাদের একটা ওভারঅল সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন ব্রেকআপ। কি করে এক্সামটা কন্ডাক্ট হচ্ছে। আমাদের কোনো এক্সামকে কোয়ালিফাই করার আগে আমাদের আগে এক্সাম প্যাটার্নটাকে কোয়ালিফাই করতে হবে, এক্সাম প্যাটার্নটাকে ব্রেক করতে হবে। আমরা যদি নাই জানি, তাহলে আমাদের, আশা করছি তাহলে সবাই আপাতত যা যা বোঝালাম বুঝেছো। তাহলে লাস্ট একবার দেখে নিই আমাদের কি অ্যাপ্রোচ থাকছে। আমাদের অ্যাপ্রোচ বলতে আমি কিছু পয়েন্ট লিখেছি, দেখো। প্রথমেই বলবো যে আমরা পুরো সিলেবাসটার মধ্যে
যে যে সাবজেক্টের যে যে পার্টগুলো স্কোরিং পার্ট সেইগুলোকে আমরা আগে আইডেন্টিফাই করব, যে আমরা এই এই জায়গাগুলো থেকে স্কোর করতে পারবো প্রিলিমসে মেন্সে, যেরকম ভাবে আমরা অ্যাপ্রোচ করতে চাইছি অ্যাপ্রোচেবিলিটির পসিবল। ঠিক আছে, তারপর কি করব, আমরা প্রথমে অ্যাপ্রোচ দেখলাম, দেখার পরে আমাদের অ্যাপ্রোচের সাথে পিওয়াইকিউ এর কোনো লিঙ্ক আছে কিনা সেটা দেখবো, যে দুটো যদি সমান সমান ভাবে মিলে যায় তাহলে বুঝবো যে হ্যাঁ আমাদের এই টোটাল অ্যাপ্রোচটা কারেক্ট। অর এলস দেখলাম যে আমরা যেটা ভাবছি তার সাথে পিওয়াইকিউ মিলছে না, তাহলে গোটাটা কিন্তু আমাদের ইনকারেক্ট হয়ে যাবে। তাহলে ফার্স্ট দেখবো আমরা পার্ট, তারপর দেখবো হচ্ছে পিওয়াইকিউ অ্যানালিসিস, হয়ে গেল। সেকেন্ড কি দেখবো আমরা, আমরা যে পার্টগুলোকে বাছলাম সাবজেক্ট ওয়াইজ, যে যে জায়গাগুলোকে বেছে নিলাম, তাদের মধ্যে যে বেসিক কনসেপ্ট গুলো আছে যেগুলো থেকে আমাদের এমসিকিউ করা হচ্ছে পরীক্ষাতে, আমরা সেইগুলোকে সলভ করতে পারছি কিনা, মানে এমসিকিউ সলভিং অ্যাপ্রোচ হলো। তারপরে কি করব, এই যে আমরা এত বই পড়তে হয় এত করতে হয়, আমি যে প্রথমেই বললাম আমাদের কি নোটস তৈরি করতে হবে, আমাদের কি বই পড়তে প্রচুর বই পড়তে হবে, আমাদের কিছু নোটস তৈরি করতে হবে ফর আওয়ার রিভিশন পারপাস। তাহলে আমরা এক একটা সাবজেক্ট শেষ করব, রিভিশনের সময় ওর শর্ট নোটস আমরা বানিয়ে নেব, যেটা আমাদের নিজের হ্যান্ড রিটেন হবে, 1 পেজের নোটস। মানে একটা সাবজেক্ট যদি 20টা পাতায় থাকে, আমি সেটাকে 2টো কি 3টে পাতায় কি করে সেই পয়েন্টগুলোকে জট ডাউন করে নেব। পরীক্ষার আগের দিন যখন আমাদেরকে পুরো এন্টায়ার সিলেবাসটা রিভিশন করতে হবে, তখন তো আমার তাহলে মাল্টিপল বই রিভিশন করতে হবে না। যাতে সেটা করতে না হয় তার জন্য আমরা 1 পেজের নোটস রিভাইজ করব। ঠিক আছে, মাল্টিপল টাইম রিভিশন করছি, সিলেবাস কমপ্লিশন উইদিন দ্য টাইম হয়ে যাচ্ছে আমাদের। আর সাথে কি করছি, আমি প্রথমেই বলেছিলাম ডাউট, ডাউটের জন্য আমি একটা ডেডিকেটেড টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করছি, যেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ওখানে জয়েন করতে পারো। জয়েন করে আমি এই ভিডিওটা পোস্টের লিংকের তলায় কমেন্ট সেকশনটা অন রাখবো, সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কোথায় তোমাদের কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, সেই অনুযায়ী আমরা আগে এগোবো। আর কি করব, আর করব মাল্টিপল টাইমস রিভিশন, সেম বুক মাল্টিপল রিভিশন, যাতে আমাদের কনসেপ্টের উপর আরো দক্ষতা বাড়ে। যারা রেডি আছো আমার সাথে এই যুদ্ধে নামার জন্য তারা নিচে রেডি কমেন্ট করো, আর যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সট আপডেটের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে টিউন।